হয়ে গেল সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আমি আপনাদেরকে জানাবো। খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি খবর বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি সব খবরে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ নেতাদের জালিয়াতির মাধ্যমে ভর্তিতে জড়িত উপাচার্য এবং বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে জড়িয়েছে ছাত্রলীগ। দুপুরে দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ব্যানারে বাণিজ্য অনুষদের ডিন কার্যালয় ঘেরাও করতে গেলে এই ঘটনা ঘটে। এই কর্মসূচিতে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সাধারণ ছাত্র পরিষদ সহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুর 1টার দিকে মিছিল নিয়ে ভিসি কার্যালয় ঘেরাও করতে গেলে প্রক্টরের উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে করে বেশ কয়েকজন আহতও হয়েছেন। শিক্ষকদের মধ্যস্থতায় পরে পরিস্থিতি শান্ত হয়। জালিয়াতির বিরুদ্ধে আমরা ডিন অফিস ঘেরাও করতে আসছিলাম। আমরা একটা টু শব্দ করি না, স্লোগান দিয়েছি শুধু, তাতে ওরা আমাদের উপর হামলা করে। এগুলোকে এবং শিক্ষকদের সামনে হামলা হয়েছে, প্রক্টরিয়াল টিমের সামনে হামলা হয়েছে। তারা যখন ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তাদের অভিযোগটা আমার নিজের এই মোবাইল থেকে এই জায়গায় হাত দিছে, তারপরে আমরা চশমা ভেঙে ফেলছে, একজনের চশমা ভেঙে ফেলছে। অনেকটা হঠাৎ করেই ছাত্রলীগের দায়িত্ব পেলেন আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য। সংকটময় একটা সময়ে কিভাবে চালাবেন 70 বছরের পুরনো এই সংগঠন, কিভাবেই বা ফেরাবেন হারানো ঐতিহ্য? যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা কথা বলেছেন এই দুই নেতা। জানিয়েছেন সংগঠনের হারানো ঐতিহ্য ফেরাতে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন, আর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শক্ত অবস্থান নেবেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। প্রমাণিতভাবে যারা সংগঠনের নীতি পরিপন্থী সাথে যারা জড়িত কিংবা এরকম যারা আছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। যদি মনে করে যে আমাদের ছাত্রলীগের কোনো নেতৃবৃন্দ এর সাথে জড়িত বা কোনো কর্মীও যদি জড়িত থাকে যে সবসময় আমাদের ছাত্রলীগের সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত মিছিল মিটিং করছে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উন্নয়ন প্রকল্পে থেকে চাঁদাবাজির অডিও ফাঁসের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেছেন প্রযুক্তির মাধ্যমেই অন্য কেউ তার মোবাইল সিম বন্ধ করে দিয়েছে। তারা বলতেছে যে নাম্বারটা চালু করতে হলে কালকে আমার কাস্টমার সার্ভিসে যাওয়া লাগবে, আইডি কার্ড নিয়ে চলে নিয়ে। এই অবস্থায় আমি যে হল থেকে বেরোবো সেইটা আসলে আমি নিরাপত্তা ফিল করতেছি না। আমি টোটালি অনিরাপদ আছি বর্তমানে। দলের কেউ অপকর্ম করলে শাস্তির ব্যবস্থা আছে আওয়ামী লীগে, যা বিএনপিতে নেই, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। কোনো ক্ষেত্রেই অপরাধীদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর সভা শেষে এমন মন্তব্য করেছেন তিনি। এখানে কেউ অপরাধ করলে, অপকর্ম করলে, অনিয়ম করলে, দুর্নীতি করলে শাস্তি আছে এবং দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেউ যদি কোনো অপকর্ম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, চার্জশিট পর্যন্ত দেওয়া হয়েছে। আমাদের কাছে ঘোরাঘুরি করেছে জামিনের জন্য, অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করতে, আমরা সরাসরি নাকচ করে দিই। এদিকে সরকারের মদদে যুবলীগ ছাত্রলীগ দুর্নীতি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে এই অভিযোগ করেছেন তিনি। বলেছেন সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেই তারা অতীতের সব দুর্নীতির রেকর্ড ভঙ্গ করেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে রোহিঙ্গা সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন মওদুদ। অর্থাৎ এমন কোনো জায়গা নাই যেখানে বাণিজ্য নাই, যেখানে এই ঘুষ এবং অন্যায় অবৈধভাবে অর্থ উপার্জনের ব্যবস্থা নাই। আজকে যুবলীগ ছাত্রলীগ গত 10 বছর বাংলাদেশে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, যে চাঁদাবাজি করেছে, যে টেন্ডারবাজি করেছে, আজকে তার সম্পূর্ণভাবে আজকে তাদের মুখোশ খুলে গেছে। চীনের মধ্যস্থতায় জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশ এবং মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সকালে প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেছেন তিনি আরো বলেছেন, বাংলাদেশের পক্ষে বিশ্ববাসীর সমর্থন আছে। প্রধানমন্ত্রীর মহানুভবতা সারা বিশ্বে প্রশংসনীয় হয়েছে। গত 2 বছরে রোহিঙ্গা ইস্যুতে বিদেশিরা বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে। বাংলাদেশ, মায়ানমার এবং চীন এই ত্রিপক্ষীয় একটি আমরা সবাই মিলিত হওয়ার যথেষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মনে করেন চীন, তারা আমাদের প্রস্তাবগুলো সমর্থন করছে এবং তারা সেই জন্যে যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে। সেই জন্য আমরা আশাবাদী এই সমস্যার আমরা শান্তিপূর্ণ সমাধান করতে পারব। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় চট্টগ্রামে গ্রেফতার 3 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে আদালতে হাজির করে 3 জনের প্রত্যেককে 7 দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে কাউন্টার টেরোরিজম ইউনিট। আর শুনানি শেষে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী জয়নাল আবেদিনের 3 দিন এবং তার 2 সহযোগী বিজয় দাস এবং সুমাইয়ার 1 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সেবার মনোভাব না থাকায় বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছিল। প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দেব, সে পদক্ষেপও আমরা নিয়েছি। 93 সালে এসে যে কমিটি ক্লিনিক করেছিলাম, 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিএনপি জামাত জোট, তারা সেগুলি বন্ধ করে দিল। তাদের বন্ধ করার একটা যুক্তি ছিল যে এই কমিউনিটি ক্লিনিক থেকে আমরা বিনা পয়সার চিকিৎসা দিতাম, আমরা বিনা পয়সা ওষুধ দিতাম। তো তাদের কথা ছিল যে এই কমিউনিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি আমাকে ভোট দেবে নৌকা মার্কায়। রংপুর 3 উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। দুপুরের পরে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার আসিফ সাতমাথা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। পূর্ব গেট আর কারমাইকেল কলেজ এলাকায় প্রচারণা চালান ধানের শীষের প্রার্থী। এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। দর্শক, ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে আজ, যেখানে ফাইনাল নিশ্চিত আর ফাইনাল রেসে টিকে থাকার ভিন্ন 2 সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এদিকে এই ম্যাচে জয় পেলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশ আর আফগানিস্তানের। বাংলাদেশ একাদশ এসেছে 3টি পরিবর্তন। আমাদের সহকর্মী এই ম্যাচটি কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন তাহমিদ অমিত। সরাসরি তার কাছেই যাচ্ছি। অমিত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, টিকে থাকা আর ফাইনাল নিশ্চিতের ম্যাচ আজকে, কি অবস্থা দেখছেন? একাদশ কেমন হয়েছে? একাদশ ভালোই, এরকম অনেকটা অনুমানই করা যাচ্ছিল। একজন অভিষেকের কথা বলা হচ্ছিল, আমিনুল বিপ্লব, যিনি আসলে লেগ স্পিনার, বৃষ্টি স্পিনার, তার অভিষেক হচ্ছে আজকে, সেটা সাকিব আল হাসান বলেছেন। এছাড়া একজন পেসার কম ছিল, একজন বোলার কম ছিল বলা যায় লাস্ট ম্যাচে। সেখান থেকে বাংলাদেশ স্পেশালিস্ট 5 জন বোলার নিয়ে আজকে মাঠে নেমেছে। শফিউল খেলছেন, অর্থাৎ তৃতীয় পেসার হিসেবে তিনি এসছেন মোস্তাফিজের জায়গায়, এবং সাইফুদ্দিনকে যদি আপনি ধরেন এই জায়গাটা। এরকমই একটা একাদশ নিয়ে বাংলাদেশ বোঝা যাচ্ছে এটা আক্রমণাত্মক ক্রিকেট আসলে খেলতে চায় জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও তারা ব্যাট করবে এখন, এবং শুরুতে যদি তার একটা বড় টোটাল 180 বা 90 বড় স্কোর কিন্তু এই সাগরিকার মাঠে হয়। সব কিছু মিলে আবহাওয়া খুব দুর্দান্ত, টি-20 ফ্যান্টাস্টিক একটা ওয়েদার চলছে, সব কিছু মিলে নিশ্চয়ই বড় একটা স্কোর করতে চায় বাংলাদেশ। এবং বিপ্লব যেটি বলছিলেন, নিজেকে প্রমাণের একটা মঞ্চ তার জন্য। একই সঙ্গে শফিউল যেহেতু ফিরেছেন, তার লাকি ভেন্যু এই জায়গাটা সাগরিকায়। 2011 বিশ্বকাপে তার ব্যাটিংয়ে কিন্তু আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম। নিশ্চয়ই একটা ভালো স্মৃতি চট্টগ্রামবাসী অপেক্ষা করছে। সেই প্রত্যাশা আমাদের। অনেক ধন্যবাদ অমিত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আগামী 3 অক্টোবর চার্জ গঠন হবে। এদিন কারাগারে থাকা 7 আসামিকে আদালতে হাজির করা হয়। ছিলেন জামিনে থাকা আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি এবং আরিয়ান শ্রাবণও। এ সময় পলাতক নয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। দুর্গাপূজায় সারা দেশের মণ্ডপে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর 3.5 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে তিনি বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, তাই বাংলাদেশের সব ধর্মের সমান অধিকার। আইন শৃঙ্খলা রক্ষায় মনিটরিং সেবার জন্য প্রতিটি জেলায় মনিটরিং কন্ট্রোল রুম থাকবে, নিয়োগ দেওয়া হবে মহিলা স্বেচ্ছাসেবকও। পূজা মণ্ডপ সমূহে যতগুলোতে সম্ভব সিসি ক্যামেরাটা স্থাপন করে, হ্যান্ড মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ে স্থাপন করে সারা দেশে পুজো মণ্ডপের সার্বক্ষণিক সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় 3,50,000 আইন শৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত থাকবে। সিলেটে পুলিশ কনস্টেবলের স্ত্রীর সাথে এসএমপি রিজার্ভ ইন্সপেক্টর গোবিন্দ শুক্ল দাসের অশ্লীল ভিডিও পাওয়ার ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কনস্টেবল আশরাফুলের স্ত্রীর সাথে ইন্সপেক্টরের অনৈতিক সম্পর্ক এবং কনস্টেবলের রহস্যজনক মৃত্যু নিয়ে গেল রোববার সংবাদ প্রচার করলে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। মামলাটি স্থানান্তর করা হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধূ গণধর্ষণ মামলার বাদী এবং ভুক্তভোগী স্বামীকে পিটিয়ে হাত পা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। আক্রান্তকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গেল 15 এপ্রিল নতুনপাড়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে 2 দফা নির্যাতনের শিকার হন গৃহবধূ। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 7-8 জনকে আসামি করে মামলা করেছেন বাদী। মামুন রবিউল আমার ওই মামলা আসামি আইয়ে কোনো কথা নাই, দুইতে পিটান করিতে কইতে আমার রাতে এই সংবাদ পাওয়ার পরেই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় এবং আসামিদেরকে ধরার জন্য গতকাল রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে। অস্বাস্থ্যকর পানি বিক্রি বন্ধে আবারও মাঠে নেমেছে বিএসটিআই। সকালে রাজধানী নিউ মার্কেট, বাংলা মোটর এবং হাতিরপুর এলাকায় অভিযান চালানো হয়। বেশ কিছু হোটেল এবং রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর শতাধিক পানির জারও ধ্বংস করে বিএসটিআই। কর্তৃপক্ষ জানিয়েছে অস্বাস্থ্যকর এবং অনুমোদন নেই এবং এমন পানি সরবরাহ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেও তারা জানিয়েছেন। পাশাপাশি নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানায় এই সংস্থাটি। ফুড গ্রেড সনদ আমরা নিয়ে তারপরে লাইসেন্সটা দেই। এই সব জার যদি দেয় তাই এগুলো ফুড গ্রেড কখনোই হবে না, সেগুলো লাইসেন্স পাবে না। এরা যারা এই যে লাইসেন্সের নাম্বার ব্যবহার করছে, লাইসেন্সের শর্ত ভঙ্গ করছে বলে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পুঁজিবাজারে অস্থিরতা কাটছে না। ডিএসই এর প্রধান সূচকে রেকর্ড পতন হয়েছে, প্রায় 41 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,888.01 পয়েন্ট, যা 33 মাসের মধ্যে সর্বনিম্ন। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 371.53 লাখ টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসপিআই সূচক প্রায় 102 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,884 পয়েন্টে। লেনদেন হয়েছে 35.65 লাখ টাকা। সৌদি তেল শোধনাগারে হামলার জেরে বিশ্ববাজারে ব্যাপক ওঠানামা করছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। রেকর্ড দর বৃদ্ধির পর দিনই ধস নেমেছে তেলের বাজারে। চাপে রয়েছে পুঁজিবাজারও। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে উৎপাদিত তেলের দাম 5.77% কমে ব্যারেল প্রতি দাঁড়ায় $59.24, যা গেল 1.5 মাসে একদিনের ব্যবধানে সর্বোচ্চ দরপতন। কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সাথে আর দ্বিপাক্ষিক আলোচনায় বসবে না ইরান, জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন, তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা হলেও হতে পারে, তবে তার আগে ওয়াশিংটনকে 6 জাতি পরমাণু চুক্তিতে ফিরে আসতেই হবে। এদিকে তেল শোধনাগারে হামলার পরে আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বলেছেন, ইরানকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, তবে তার প্রশাসন এখনই কোনো যুদ্ধ চায় না। ধাপে ধাপে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ভারত। জম্মু কাশ্মীর নিয়ে ইসলামাবাদের সাথে আলোচনার প্রশ্নই আসে না। মঙ্গলবার দায়িত্ব নেয়ার 100 দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথাই বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই বক্তব্যকে উস্কানিমূলক এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণ আখ্যা দিয়েছে ইসলামাবাদ। এই কষ্ট মোদি বোঝেন, দুঃখ প্রকাশ করেছেন উনি, নিন্দা জানিয়েছেন। কাল আরো মানুষ মরবে। এই তো আমাদের কাশ্মীর, যেখানে কোনো জবাবদিহিতা নেই। 370 আর 35-এর এ ধারা বাতিলকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, বরং অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হয়েছে। এবার ধাপে ধাপে আজাদ কাশ্মীরেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ভারত, কেননা সেটিও ভারতীয় ভূখণ্ডেরই অংশ।
ব্রিটিশ পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে দেশটির সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া 3 দিনের এই শুনানি শেষে শুক্রবার রায় জানাতে পারে আদালত। এর আগে লন্ডনের হাইকোর্টে পার্লামেন্ট স্থগিতকে বৈধ বলেই রায় দেয়। বিরোধীদের অভিযোগ, চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরে আইন প্রণেতারা যেন বাধা হতে না পারেন, এজন্যই পার্লামেন্ট স্থগিত করে রাখা হয়েছে। হঠাৎ করে মাথা ন্যাড়া করতে শুরু করেছেন দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতারা। প্রচণ্ড গরম বা রোগবালাই নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে অভিনব এই পন্থা। প্রকাশ্যে চুল ফেলে জানাচ্ছেন নিজেদের অসন্তোষের কথা। চীনা দার্শনিক কনফুসিয়াসের দীক্ষা অনুসরণে প্রতিবাদের এমন ধরন অবশ্য নতুন নয় দক্ষিণ কোরিয়ায়। 2 বছর আগেই 900 মানুষ মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান নিজেদের ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি মোতায়েনের। মুন জে-ইন সরকারের স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদ করছি। একজন নাগরিক এবং বিরোধী দলীয় নেতা হিসেবে নিজের ইচ্ছের কথা জানাচ্ছি চুল ফেলে দিয়ে। আইনমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ বা বহিষ্কার আদেশ চেয়ে এটাই আমার আলটিমেটাম। সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর দুঃসাহসিক মিশন নিয়ে তৈরি হচ্ছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মিশন এক্সিলেন্স। পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র বিজয়ী নির্মাতা রেদওয়ান রনি। রহস্য এবং থ্রিলার ঘরানার 48 মিনিটের এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচারিত হবে বিটিভিতে, আর শিগগিরই দেশের অন্যান্য স্যাটেলাইট চ্যানেলেও প্রচার করা হবে এই সিনেমাটি। মিশন এক্সিলেন্সের গল্প লিখেছেন কমান্ডার এম আরিফুল হক এবং সিদ্দিকুর রহমান। ঢাকায় কনসার্ট করতে আসছেন কৈলাস খের, অদিতি সিং শর্মা, বিখ্যাত যন্ত্রসঙ্গীত শিল্পী আমিডিয়াস, শিফামণি, সঞ্জয় দাস এবং আরশাদ খান সহ অনেকেই। আগামী 21 সেপ্টেম্বর রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনসার্ট। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন শিনা চৌহান। সুরে সুরে শান্তির বার্তা পৌঁছে দিতে বিশ্ব শান্তি দিবসে এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। দর্শক, চলছে সব খবর। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলেনিয়ার ও অসংখ্য লাখপতি। ওয়ালটন, আমাদের পণ্য। রাজধানীর ফকিরেরপুলের একটি ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র্যাব। আমরা আরো বিস্তারিত জানবো সহকর্মী মনিরুল ইসলামের কাছ থেকে। মনির, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, এই অভিযান সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। মনির, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বৃষ্টি, এখানে আসলে রাজধানীর ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাব, এটি ফকিরাপুলের ঠিক মাঝামাঝি মতিঝিল থানার পাশেই। এখানে প্রায় এক বছরের বেশি সময় ধরে এখানে আমি যতদূর এই আশপাশের মানুষদের শুনেছি যে প্রায় 1.5 বছর ধরে এখানে যেটা এই ফুটবল খেলা বা বিভিন্ন স্পোর্টস ক্লাবের নাম করে সেখানে জুয়ার আসর বসতে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ক্যাসিনো, যে বিদেশি বা পশ্চিমা দেশগুলোর আদলে ক্যাসিনোর সেখানে সরঞ্জাম সহ মোটামুটি এখানে জুয়া খেলা চলতো এবং মোটামুটি দিনভরই এখানে হতো সব কিছু। তো সেই অভিযোগে আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারা অভিযান পরিচালনা করছে এবং অভিযান পরিচালনার সময় আমরা জেনেছি যে বেশ কয়েকজন এখানে আটক আছে। তবে সেই সংখ্যাটা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি দেখে এখনো পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। তো এখানে র্যাব 3 মূলত এখানে অভিযান পরিচালনা করছে। র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন। একটু জানিয়ে রাখি যে এখানে এই যে ক্লাবটি, এই ক্লাবের সভাপতি হিসেবে আমরা নাম জানতে পেরেছি যে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া, তিনি এখানে এটি সভাপতি হিসেবে আছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন স্থানীয় থানা আওয়ামী লীগেরই একজন। আর মূলত এই খালেদ মাহমুদ ভুইয়া নামটি বললাম এই কারণে যে তাকে আটক হতে পারে বা তার ব্যাপারে অভিযান পরিচালনা হতে পারে, তার এসব কার্যক্রম নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হতে পারে, এই বিষয়টি গত রাত থেকেই কানাঘুষা হচ্ছিল বা এই বিষয়টি রাত থেকে আলোচনায় আসছিল। তো আজকে আমরা একটু আগে জানতে পেরেছি যে তার এই যে ক্লাব, যে ক্যাসিনোওয়ালা ক্লাব, সেই ক্লাবের র্যাব অভিযান পরিচালনা করছে এবং সেই খালেদ মাহমুদ ভুইয়ার বাসভবন গুলশান 2-এ 59 নম্বর রোডে, সেই বাসভবনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1 তার সদস্যরা সেখানে তার বাসভবনে
অভিযান পরিচালনা করছে, তার বাসভবনটিও ঘিরে রাখা হয়েছে। আমরা অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানতে পেরেছি যে খালেদ ভূঁইয়া তিনি আটক হতে পারে র্যাবের কাছে। তবে যেহেতু আমরা এই তথ্যটির এই লাইনটির আমরা কোনো কর্তৃপক্ষ যারা আছেন, র্যাব কর্মকর্তা যারা আছেন, তারা এখনও বিষয়টি স্বীকার করতে চাচ্ছেন না। তো তারপর আমরা যতদূর জানতে পারছি যে সেই আভাসটি পাচ্ছি তিনি আটক হতে পারেন। আর এছাড়াও এই যে এই ক্যাসিনো যেটি দেখতে পাচ্ছেন, এই ক্যাসিনোতে প্রচুর টাকা পয়সা পাওয়া গেছে, নগদ পাওয়া গেছে, যে ক্যাসিনো বা জুয়ার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। এবং এই যে আপনি সুদৃশ্য বা সুরম্য যেটি বলা যায়, মোটামুটি এখানে গাছপালা দিয়ে বেশ সুন্দর একটি পরিবেশে এখানে আসলে ক্যাসিনো খেলা হতো। আশপাশে যেটা আমরা যারা বিভিন্ন ভবন বা বিভিন্ন হোটেল বা দোকান আমরা যেটি তাদের কাছ থেকে জেনেছি যে প্রায় বছর দেড়েক ধরে এখানে এই ক্যাসিনোর মোটামুটি স্বর্গরাজ্যই বলা যায়, একেবারে ওপেন সিক্রেট। এবং 2 বছর ধরে এখানে শেখ খালেদ মাহমুদ ভূঁইয়া এবং তার যে কমিটি, এই ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আছেন তিনি। আর আমরা একটু পরে হয়তো জানতে পারবো যে র্যাব কর্মকর্তারা তারা আসলে কি বলছেন। এই 2 এলাকায়, গুলশান এবং ফকিরাপুলে যে অভিযান, এই দুটি মোটামুটি একজন ব্যক্তি বা একজন ব্যক্তির কার্যক্রমকে ঘিরে যে 2 জায়গার অভিযান, তারা এটা কি বলছেন বা তারা কোন তথ্যের ভিত্তিতে এসেছেন বা কি ভেতরে আসলে পেলেন মোটামুটি। আর মোটামুটি আমরা গণমাধ্যমের বিভিন্ন তথ্য বা এই গণমাধ্যমের বিভিন্ন খবর নিয়ে এই যে জুয়া খেলা বা ক্যাসিনো প্রসঙ্গে, এই প্রসঙ্গে আসলে আমরা গণমাধ্যমে জেনেছি। আমরা না, এটা একটা ক্যাসিনো আসলে। এখানে একই সাথে গ্যাম্বলিংও হচ্ছে, একই সাথে মাদক সেবন করা হচ্ছে। আমরা এখানে এখন এক্সামিন করছি, এক্সামিন করার পর আপনাদেরকে জানাবো। না, এখানে আমরা প্রায় 142 জনের মতো আটক করেছি এখন। তো আমরা এখন এক্সামিন করছি। না, আমরা এখন সিজালিস্ট তৈরি করা হচ্ছে, সবকিছু করা হচ্ছে, সবকিছু করে আপনাদেরকে ফাইনালি জানাবো। এই ক্লাবটি কারা চালায় আমরা দেখছি, এর সাথে কারা কারা জড়িত আছে, এটা ডিটেইলস ইনভেস্টিগেশন হচ্ছে এবং হবে। এটা দ্য কোর্স অফ টাইম আমরা সবকিছু জানাবো এবং আমরা জানতে পারবো। যে আমরা অপেক্ষা করছি সেটা আপনাদের তথ্যের জন্য। নিশ্চয়ই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তিনি মোট কথা যতটুকু জানতে পারলাম যে এখান থেকে 142 জন আটক করেছেন তারা। বিপুল পরিমাণ নগদ অর্থ এখান থেকে জব্দ করা হচ্ছে। এবং সবশেষ একটু পরে হয়তো র্যাবের পক্ষ থেকে র্যাবের মিডিয়া উইংয়ের ডিরেক্টর তিনি এখানে আছেন আমরা যতদূর জানি। তো তারাও সব বিষয়টি আরও ভেঙে চড়ে বলবেন, আমরা সেটির জন্য অপেক্ষা করব। নিশ্চয়ই মনির, আপনার মাধ্যমে আমরা সেগুলো দেখছিলাম। অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আমার সাথে। আগামীতে ডেঙ্গুর প্রকোপ যেন ভয়াবহ না হয় সে বিষয়ে সিঙ্গাপুর সহায়তা দেবে, এমনটি জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। দুপুরে নগর ভবনে ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুর সফরের অভিজ্ঞতা বিষয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মেয়র। বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সিঙ্গাপুরের সাথে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, এর ফলে ঢাকার সাথে এ সংক্রান্ত তথ্য বিনিময় করবে দেশটি। আমাদের প্রথম লক্ষ্য ছিল যে কোনোভাবে হোক আমাদের সিচুয়েশনটাকে কন্ট্রোলে নিয়ে আসা। আমরা যখন মোটামুটিভাবে আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি যে এই সময়টাতে কিছুটা কমে আসবে, দেন আমরা সাথে সাথে চলে গেলাম এবং এটাকে আমরা যাতে আগামীতে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারি সেই লক্ষ্যে কাজ করব। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আজ রাজধানীর গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। জানিয়েছেন 2021 সালের মাঝামাঝি এই ভবন হস্তান্তর করা হবে। পাশাপাশি আগামী 22 সেপ্টেম্বর উত্তরা থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। মেহনতি মানুষের জন্য ক্লিনার কলোনি, যেখানে লিফট থাকবে, যেখানে 2টো রুম থাকবে, একটি কিচেন থাকবে, একটি টয়লেট থাকবে, একটি বারান্দা থাকবে। শহরকে পরিষ্কার রাখার জন্য আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। এই অঙ্গীকার হোক আজকের অনুষ্ঠানের মাধ্যমে। কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে সদরসহ 4 উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় 5000 পরিবার পানিবন্দী রয়েছে। গতরাতে স্রোতের তোড়ে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিবাড়ি ইউনিয়নের একটি সড়কের 50 মিটার অংশ ভেঙে পানি ঢুকে পড়ে 5টি গ্রামের মধ্যে। এছাড়াও উপজেলার গড্ডিমারি, পাটিকাপাড়া সহ আরও কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে সদর, আদিতমারি এবং কালীগঞ্জের 6টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা। এই পাশে মনে করেন অনেক আবাস সুবিধা হয়েছিল, সেগুলো তো নষ্ট হয়ে গেল ভাই। আমরা যে কি করবো? পানি আসে অনেকগুলো জায়গা জমি নষ্ট হয়ে আছে, খেত খোলা বন্যাতে নষ্ট হয়ে গেল। আন্দি বাড়ি খাওয়ার পাই না, চাই দোকান থেকে মুড়ি টুড়ি আনি খাওয়া দোষী। জেলা প্রশাসক মহোদয়ের সাথেও কথা হয়েছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে
আমরা চাহিদা দেওয়া মাত্র সেগুলো প্রেরণ করবেন আমাদের। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 4 জনই মোটরসাইকেল আরোহী। কিশোরগঞ্জে নিহত 6ষ্ঠ শ্রেণীর 2 ছাত্র মোহাম্মদ মাহিন এবং মোহাম্মদ রাজন সম্পর্কে তারা চাচাতো ভাই। পুলিশ জানিয়েছে করিমগঞ্জের ফকিরপাড়া গ্রাম থেকে সাইকেলে করে স্কুলে যাবার সময় ইটবাহী একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। পটুয়াখালী কুয়াকাটা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আবুল কাশিম এবং নাইম নামে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার বসাকবাজার এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে গলাচিপা থেকে শহরে আসার সময় কোনো ভারী যান ওই 2 আরোহীকে ধাক্কা দেয়। এদিকে মাদারীপুরের সদরের সিদ্দিখোলায় একটি মোটরসাইকেলের সংঘর্ষে 2 জনের প্রাণ গেছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস সংস্কারপন্থী গ্রুপের 2 সমর্থক নিহত হয়েছেন। গতরাতে উপজেলার মারিশি ইউনিয়নের নবছড়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন রাতে বাড়ি থেকে রিপেল চাকমা এবং বর্ষণ চাকমাকে তুলে নিয়ে যায় একদল অস্ত্রধারী। কিছুদূর নিয়ে যাওয়ার পরে 2 জনকে গুলি করে পালিয়ে যায় তারা। আর এই হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ সন্তুল আর্মার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছে জেএসএস সংস্কারপন্থী গ্রুপ। নারায়ণগঞ্জ এবং গাজীপুরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য, মঙ্গলবার কুমিল্লার দেবিদার থেকে চিয়াপাতি তুহিন নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে আটক করা হয়। তারই দেওয়া তথ্য অনুসারে রাতে নারায়ণগঞ্জের সৈয়দপুর অস্ত্র মাদক উদ্ধারে যায় র্যাব। সেখানে গোলাগুলিতে মারা যায় তুহিন। এদিকে গাজীপুরের শ্রীপুরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাসুদ পারভেজ নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। খুলনায় চাঞ্চল্যকর স্কুল ছাত্রী আফসানা মিমি গণধর্ষণ এবং হত্যা মামলায় 2 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মহিদুজ্জামান এই রায় দিয়েছেন। মামলায় বলা হয়েছে 2009 সালের 15 নভেম্বর খালিশপুরের 3য় শ্রেণীর ছাত্রী মিমি নিখোঁজ হয়। এরপর দিন ডোবা থেকে উদ্ধার করা হয় মিমির লাশ। এই ঘটনায় কালাবাবু এবং ইমদাদের নাম উল্লেখ সহ অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করে মামলা হয়। গ্রেফতারের পরে মিমিকে গণধর্ষণে পরে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে কালাবাবু। 10 বছর পর যে রায়টা হলো কালাবাবু এমদাদের মৃত্যুদণ্ড, আমি খুব অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু আরও একটু খুশি হতাম যদি এই রায়টা যতি শীঘ্রই কার্যকর হতো। অবশ্যই একটা যুগান্তকারী রায়, কেননা প্রথম থেকে এই 2 জনের নাম বাদী তার এজাহারে উল্লেখ করেছেন এবং কিভাবে তাকে ইশারা করে নিয়ে গেছেন এটা কিন্তু বাদী তার এজাহারে উল্লেখ করেছেন। ময়মনসিংহে পারিবারিক কলহের জেরে খুন করা হয়েছে এক গৃহবধূকে। সকালে ঈশ্বরগঞ্জে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সম্প্রতি ওই গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন সবুজ মিয়া। কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী লাকি আক্তারকে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে সে। লাকিকে গুরুতর অবস্থায় ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সবুজ, কিন্তু তাকে ধরে ফেলে এলাকাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে লাকিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মুদ্রাবাজারের খবর জানাবো। এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী মার্কিন ডলারের দাম অপরিবর্তিত থাকলেও আজ কিছুটা বেড়েছে পাউন্ড এবং ইউরোর দাম। মার্কিন ডলার বিক্রি হচ্ছে 84 টাকা 50 পয়সা দরে। এছাড়া পাউন্ড 107 টাকা 81 পয়সা, ইউরো লেনদেন হচ্ছে 96 টাকা 27 পয়সায়। এদিকে মালয়েশিয়ান রিঙ্গিত কমে বিক্রি হচ্ছে 20 টাকা 20 পয়সা দরে। ভারতীয় রুপি হাত বদল হচ্ছে 1 টাকা 18 পয়সায়। 22 টাকা 53 পয়সা গুনতে হচ্ছে প্রতিটি সৌদি রিয়ালের জন্য। দ্বিতীয় দিনের মতো ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাংলাদেশ রাজধানীর মতিঝিল প্রেস ক্লাব, খামারবাড়ি সহ 5টি স্পটে ডিলারদের মাধ্যমে চলে এই কার্যক্রম। ক্রেতারা প্রতি কেজি 45 টাকা দরে কিনতে পারছেন। প্রতিদিন ডিলার প্রতি 1000 কেজি পেঁয়াজ বরাদ্দ দিয়েছে টিসিবি। এদিকে আগামী সপ্তাহ থেকে ঢাকায় আরও বেশ কিছু স্থানে ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। রফতানি বাজার বাড়াতে পণ্য বৈচিত্র্যকরণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। বলেছেন, গুণগত মান নিশ্চিত করে বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে। বিকেলে সিআইপি স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। এবার সিআইপি মর্যাদা পেয়েছেন দাদা ব্যাগ ইন্ডাস্ট্রির শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ 182 জন। এর মধ্যে পণ্য রফতানিতে বিশেষ অবদান রাখা 136 জন উদ্যোক্তাও রয়েছেন। রাজধানীতে চলছে বাণিজ্য ফার্নিচার মেলা। স্টলে সাজানো ফার্নিচারে আধুনিকতার সাথে রয়েছে আভিজাত্য। নজরকাড়া সৌন্দর্যের নিজস্ব ডিজাইনের প্রতিটি যেন শ্রেষ্ঠ। কোনটিতে অতি সূক্ষ্মভাবে কাঠ কেটে বাহারি সব নকশা ফুটিয়ে তোলা হয়েছে। ফুল পাখির আকৃতির পাতলা পিতল বসানো হয়েছে অনেকগুলোতেই। 5 দিনের এই জাতীয় ফার্নিচার মেলা শুরু হয়েছে মঙ্গলবার। ক্রেতা আকর্ষণে কোম্পানিগুলোর পক্ষ থেকে নানা অফার দেওয়া হচ্ছে। মেলায় 182টি স্টলে 31টি প্রতিষ্ঠানে তাদের পণ্য প্রদর্শন হচ্ছে। ভারতের আসামে 3 মুসলিম নারীকে বিবস্ত্র করে ভয়াবহ নির্যাতনের ঘটনায়
তোলপাড় চলছে। অপহরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দারান জেলার বুরহা পুলিশ স্টেশনে নিগৃহের শিকার হন 3 বোন। এতে একজনের গর্ভপাত হয়ে যায়। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে নিয়োগ দেওয়া হয়েছে একজন জ্যেষ্ঠ ইন্সপেক্টর জেনারেলকে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পর এবার নিউ ইয়র্কে নিষিদ্ধ হলো সিগারেটের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা ভেপিং অথবা ই সিগারেট। মঙ্গলবার এই ঘোষণা দেন সিটি গভর্নর অ্যান্ড্রু কুমো। রাজ্যের স্বাস্থ্য বিভাগ বলছে ভেপারের প্রভাবে ফুসফুসজনিত সমস্যা এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে শারীরিক ক্ষতির তথ্য প্রকাশ পাওয়ার পরে ই সিগারেট নিষিদ্ধ করেছে ভারত সরকারও। ইসরায়েলের নির্বাচনে এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দল। এখন পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল পেয়েছে 31 আসন, তবে জোটের হিসেবে 55 আসনে জয়ী হয়েছেন তিনি। বিরোধী নেতা বেনি গান্তেজ নেতৃত্বাধীন কাহল লোফান দল এগিয়ে 32 আসনে, আর জোটগত অর্জন 56 আসন। প্রায় 90% আসনের ফল ঘোষণা হলেও এখনও নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী নেতানিয়াহু। আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরাতে উদ্যোগ নিতে যাচ্ছে জাতিসংঘ। নিরাপত্তা ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং নির্বাচনী পরিবেশ ফেরাতে প্রস্তাব পাশ হয়েছে নিরাপত্তা পরিষদে। এদিকে আফগানিস্তানে একের পর এক হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে তালেবান। গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন আলোচনা থেকে ওয়াশিংটন সরে গেলেও তালেবানের দরজা খোলা আছে। 2003 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে খেলেন শেষ ম্যাচ, আর তার 12 বছর পর এবার অবসরের ঘোষণা দিলেন দীনেশ মঙ্গিয়া। মঙ্গলবার সব ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন ভারতের বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডার। 2001 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দীনেশ মঙ্গিয়ার, তবে ইন্ডিয়ান ক্রিকেট লিগে খেলার দায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞায় পড়েন মঙ্গিয়া। দীর্ঘ সময় আশায় ছিলেন দলে ডাক পাওয়ার, কিন্তু 12 বছর পেরিয়ে গেলেও জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি তার। টোকিও অলিম্পিকে স্বর্ণপদক জিততে প্রত্যয়ী রজার ফেদেরার। 20 বার গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকার নজর ক্যারিয়ারের শেষ অলিম্পিকে পদক নিয়েই দেশের জন্য সম্মান বয়ে আনা। 38 বছর বয়সে টেনিস তারকা শেষবারের মতো অংশ নিতে চান 2020 টোকিও অলিম্পিকে। হাঁটুর ইনজুরির কারণে শেষ রিও গেমসে অংশগ্রহণ করা হয়নি রজার ফেদেরারের, তাই পারিবারিক সম্মতির সাথেই শারীরিকভাবে তৈরি থাকলে আসন্ন অলিম্পিকে চমক দেখানো সম্ভব, এমনটাই মনে করছেন ফেদেরার। বাংলাদেশি চলচ্চিত্র উৎসব শিরোনামে নারায়ণগঞ্জে শুরু হতে যাচ্ছে 7 দিনের চলচ্চিত্র উৎসব। 20 সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবে দেখানো হবে 14টি সিনেমা। নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগার এবং মিলনায়তন ভবনে তৈরি হওয়া আধুনিক প্রেক্ষাগৃহ সিনেস্কোপে দেখানো হবে সিনেমাগুলো। উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা মসিউদ্দিন শাকির। শেখ নয়মত আলীর সাথে তার পরিচালিত সিনেমা সূর্য দীঘল বাড়ি নিয়ে শুরু হবে এই উৎসব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে প্রকাশিত হলো তাকে নিয়ে তৈরি হওয়া আরেকটি নতুন সিনেমার পোস্টার, নাম মন বৈরাগী। বাহুবলী খ্যাত দক্ষিণী তারকা প্রভাস আর অক্ষয় কুমার ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবির প্রযোজক সঞ্জয় লীলা বনসালি এবং মহাবীর জৈন, পরিচালনা করবেন সঞ্জয় ত্রিপাঠী। নিজের নতুন মুভিতে এবার মার্কিন প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করছেন হলিউড অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার। কমেডি অ্যাকশন ধাঁচের কুংফু ফিউরি 2 এই মুভিতে দেখা যাবে শোয়ার্জনেগারকে। শুটিংয়ের সেটও সাজানো হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসের আদলে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ডেভিড সানবার্গ। নদীতে ডুবন্ত এক ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে এলো একটি বাচ্চা হাতি। নেট দুনিয়ায় গেল 2 দিন ধরেই তোলপাড় তুলেছে এই ভিডিওটি, যাতে দেখা যায় নদীতে সাঁতার কাটছিলেন এক ব্যক্তি। ঠিক ওই সময় নদীর অপর পাশে গোসলে ব্যস্ত ছিলেন হাতির একটি পাল। সাঁতাররত ওই ব্যক্তি ডুবে যাচ্ছেন মনে করে তাকে উদ্ধারে এগিয়ে আসে একটা বাচ্চা হাতি। বন্যপ্রাণীর এই মমত্ববোধ প্রশংসা কুড়িয়েছে বিশ্বের লাখো নেটিজেনের কাছে। সব খবর চলছে, ছোট্ট আরো একটি বিরতি, ফিরছে একটু পর, সাথে থাকুন। ময়লা আবর্জনা ফেলার জোন করে তোলায় প্রাণ আরএফএল কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে এক কর্মকর্তাকে 3 মাসের জেল দেওয়া হয়েছে। প্রাণ আরএফএল কোম্পানি শীতলক্ষা নদীর প্রায় 1 একর জায়গা অবৈধভাবে দখল করেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। আগামী 30 দিনের মধ্যে ভরাট করা জায়গা থেকে সব ময়লা আবর্জনা সরিয়ে নিতে প্রাণ আরএফএলকে সময় বেঁধে দেওয়া হয়েছে।
আরএফএল তাদের একটি মেটাল ফ্যাক্টরি আছে, যেখানে দেখতে পেয়েছি যে নদীর সীমানার অতিক্রম করে অনেক ভেতরে আসলে তাদের যে কারখানার যে বর্জ্য পদার্থ সেগুলি ফেলছে, জড়ো করে রাখছে। অনেক দিন ধরে ফেলতে ফেলতে সেগুলি আসলে মিশে যাচ্ছে এবং পুরোপুরি নদীকে ভরাট করে ফেলছে। প্রাণ আরএফএল গ্রুপ নদীকে নদী মনে করে না। তারা হাইকোর্টের রায় অনুযায়ী নদীকে জীবন্ত সত্তা হিসাবে বিবেচনা করার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা তারা মানে না। তারা সমগ্র নদীটাকে তাদের উৎপাদনের, তাদের কারখানার একটা ভাগার হিসাবে মনে করে। রাজধানীতে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ নিয়ে সকালে বিদ্যুৎ ভবনে 20,500 কোটি টাকার একটি প্রকল্পের চুক্তি সই হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রথমে ধানমন্ডি এলাকায় মাটির নিচে বিদ্যুতের তার নেওয়া হবে, পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে এই উদ্যোগ। হয়ে গেল বাংলাদেশ ল্যান্ড স্ট্যাটাস রিপোর্ট 2017 বইয়ের মোড়ক উন্মোচন। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। পরে সেমিনারে মন্ত্রী জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়কে আরও জনবান্ধব করা হচ্ছে, চেষ্টা চলছে সেবা দিতে আসা মানুষের দুর্ভোগ কমানোর। জামালপুরের সরিষাবাড়ির আলহাজ জুট মিল চালু এবং বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা। বেলা 11টার দিকে সরিষাবাড়ি রেল স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে তারা, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলে। আন্দোলনকারীরা জানিয়েছেন, 15 মাস ধরে জুট মিল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। বেলা 2টার দিকে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয় বিক্ষুব্ধরা। 11 বছরেও পূর্ণাঙ্গ কমিটি না হয় খুলনা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে। গতরাতে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এই কমিটির অনুমোদন দেন। শফিকুর রহমান পলাশকে আহ্বায়ক এবং শেখ শাহজালাল হোসেন সুজনকে যুগ্ম আহ্বায়ক করে গঠন করা হয়েছে 25 সদস্যের একটি কমিটি। তাদেরকে 90 দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে জেলার সকল ইউনিট সহ মহানগর শাখা কমিটিকে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। নাটোরে দিনব্যাপী হয়ে গেল যুব উৎসব। বঙ্গজল এলাকায় রানী ভবানীর রাজবাড়ির আনন্দ ভবনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা জেলার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, আর সেই সাথে জেলার নানা সমস্যা এবং সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। মেহেরপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের 8 সদস্যকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে রঘুনাথপুর গ্রামের রানজিরা খাতুনের বাড়িতে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় নিষিদ্ধ সংগঠনের 8 সদস্যকে, এর মধ্যে 3 জন নারীও রয়েছে। চট্টগ্রামের পশ্চিম বাকুলিয়া হয়ে গেল গাউছিয়া কমিটি বাংলাদেশের শান্তিনগর ইউনিটের অভিষেক অনুষ্ঠান। শান্তিনগর বাজারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, যারা অপব্যাখ্যা দিয়ে সন্ত্রাস এবং জঙ্গিবাদের সাথে জড়িত তাদের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। মানিকগঞ্জের দৌলতপুর সরকারি পিএস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অন্যায় আচরণের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে উপজেলা সদরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। তাদের অভিযোগের এই বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিলেট বেঙ্গল এক্সক্লুসিভ শপের নতুন 2টি শাখার উদ্বোধন করা হয়েছে। নগরীর মহাজনপট্টি এবং পূর্ব মীরাবাজার এলাকায় উদ্বোধন করেন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক। এ সময় বক্তারা বলেছেন, সিলেটবাসীকে বেঙ্গল প্লাস্টিকের আধুনিক পণ্য ব্যবহারের সুযোগ করে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলার মাটিতে সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির ইতিহাস হাজার বছরের। এই সত্যকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা এবং দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন এবং সমাজ সেবা কার্যালয়। সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই অনুদান দেওয়া হয়। 73টি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার মাঝে বিতরণ করা হয় 22,50,000 টাকা। এছাড়া 30 জন প্রতিবন্ধী এবং বিভিন্ন রোগে আক্রান্ত 122 জনের হাতে 62,50,000 টাকার চেক তুলে দেওয়া হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সকালে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জানানো হয়, গত 1 বছরে এই কিডনি ডায়ালাইসিস থেকে 7,827 জন রোগী সেবা নিয়েছেন।
বাহামায় মানবেতর দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ঘূর্ণিঝড় ডোরিয়ান তাণ্ডব চালানোর 2 সপ্তাহ পরে সরকারি উদ্যোগে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। তবে বাসিন্দাদের অভিযোগ, সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ বাড়িঘর ভেঙে পড়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো কয়েক হাজার মানুষ অবস্থান করছে। গত 1 সেপ্টেম্বর আঘাত হানা ঘূর্ণিঝড় ডোরিয়ানের তাণ্ডবে অন্তত 50 জন বাহামায় মারা গেছেন। গেল 1 দশকে বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বন অ্যামাজনে অবৈধভাবে গাছ কাটা এবং ভূমি দখলকে কেন্দ্র করে নিহত হয়েছে 3 শতাধিক মানুষ। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। অ্যামাজনের 60 ভাগই পড়েছে ব্রাজিলের অংশে। বিশ্বের 20% অক্সিজেন আসে এই বন থেকে। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়বে বাংলাদেশে, তবে এখন সংকটের চেয়ে সম্ভাবনাই বেশি। বিশ্লেষকরা বলছেন বাণিজ্য যুদ্ধের কারণে দেশীয় চামড়া বিদেশে মার খাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে খরচ কমাতে দুদেশই নতুন কোথাও কারখানা সরিয়ে নেবে। অর্থনৈতিক অঞ্চলে এসে বিনিয়োগ টানতে পারে বাংলাদেশ, কিন্তু এতে রয়েছে প্রস্তুতির ঘাটতি। নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজার এমপির প্রিয় শিক্ষক ইদ্রিস আহমদকে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। সভায় বক্তারা তার ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন সহ বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। পরে অতিথিরা ইদ্রিস আহমদের হাতে সম্মাননার স্মারক তুলে দেন। গোপালগঞ্জ জেলা অনূর্ধ্ব-17 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। খেলায় গোপালগঞ্জ সদর পৌরসভা সহ 5টি উপজেলা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে মেয়েদের খেলায় কোটালীপাড়া উপজেলা টুঙ্গিপাড়া উপজেলাকে 1-0 গোলে এবং কাশিয়ানী উপজেলা গোপালগঞ্জ সদর উপজেলাকে 1-0 গোলে হারিয়েছে। আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। নড়াইল জেলা অনূর্ধ্ব-17 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। খেলায় 3টি উপজেলা সহ নড়াইল পৌরসভা অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নড়াইল পৌরসভা লোহাগড় উপজেলাকে 4-0 গোলে পরাজিত করে। টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল। লালমনিরহাট জেলা অনূর্ধ্ব-17 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে শেখ কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক। টুর্নামেন্টে 6টি বালক 6টি বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় লালমনিরহাট পৌরসভা দল লালমনিরহাট সদর উপজেলাকে 1-0 গোলে পরাজিত করে। 5 দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 21 সেপ্টেম্বর বিকেলে। এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর জানাবো। প্রথম দিনে অঘটনের শিকার হলো বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নাপোলির কাছে 2-0 গোলে হেরে গেছে তারা। নাপোলির মাঠে শুরু থেকেই দুদলই ছিল বেশ আক্রমণাত্মক। 82 মিনিটে লিভারপুলের রবার্টসন নাপোলির জোসে কোলেসনকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন মের্টেন্স। আর ম্যাচের ইনজুরি টাইমে অলরেডদের রক্ষণের ভুলে নাপোলি 2-0 গোলের জয় নিশ্চিত করেন লরেন্তে। দিনের অপর ম্যাচে ডর্টমুন্ডের মাঠে কাতালানদের হয়ে আলো ছড়াতে ব্যর্থ হন গ্রিজমান, সুয়ারেস, আনসুমানে, ফাতিরা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধে মেসিকে নামিয়েও সুফল পাননি ভলভার্দে। শেষ দিকে ডর্টমুন্ড একাধিক আক্রমণ করে গোলের দেখা পায়নি, ফলে ড্র দিয়ে এবারের আসর শুরু করে দুই দল। এদিকে নিজেদের মাঠে হেরে আসর শুরু করতে হলো চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে ফর্মের তুঙ্গে থাকা ব্রাহাম উইলিয়ানদের বেশ ভালোভাবেই আটকে রাখেন ভ্যালেন্সিয়ার রক্ষণভাগ। তবে 74 মিনিটে দানি পারেজোর ফ্রি কিকে 5 ছুঁয়ে ডেডলক ভাঙেন রদ্রিগো। ম্যাচে সমতা ফেরানোর সুযোগ ছিল চেলসির সামনে। 87 মিনিটে ভিএআর সিস্টেমে পেনাল্টি পেলে তা হেলায় হারান বার্কলি। ফলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার দিয়ে মাঠ ছাড়তে হয় চেলসিকে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে আজ বিগ ম্যাচে মুখোমুখি হবে পিএসজি আর রিয়াল মাদ্রিদ। প্যারিসে এই ম্যাচটি শুরু হবে রাত 1টায়। একই সময় আরেক হাই ভোল্টেজ ম্যাচে ইউভেন্টাসকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া আলাদা আলাদা ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটি, টটেনহাম আর বায়ার্ন মিউনিখে।
ম্যাচ চলার সময় বজ্রপাতের আঘাতে আহত হলেন 5 ফুটবলার। জ্যামাইকার স্থানীয় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলা ফুটবল ম্যাচের মধ্যেই এই অঘটন ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় খেলা চলার সময় হঠাৎ বজ্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দুজন, মাথা এবং ঘাড়ে আঘাত পান তারা। কর্তৃপক্ষ জানিয়েছে বজ্রের আঘাতে আরও 3 জন আহত হয়েছেন, তবে তারা সবাই শঙ্কামুক্ত বলেও জানানো হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। যমুনাপুরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশের। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা TVPD। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।